আজকের আমাদের যা টপিক হলো ভিটামিন ডি। আমরা যেভাবে আলোচনা করব ফার্স্ট হচ্ছে ভিটামিন ডি সোর্স, আমরা কোথা থেকে ভিটামিন ডি পাই। 2 নম্বর হচ্ছে ভিটামিন ডির অ্যাক্টিভেশন কিভাবে হয়, ভিটামিন ডি আমাদের দেহে কি কাজ করে, এর ডেফিসিয়েন্সি হলে কী কী সাইন সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এবং ট্রিটমেন্ট প্রোটোকল কিভাবে আমরা ফলো করি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। ফার্স্ট হচ্ছে ভিটামিন ডির সোর্স কিন্তু আমরা দুটো জায়গা থেকে পাই। ফার্স্ট সোর্স হচ্ছে আমাদের ডায়েটারি ইনটেক, আমাদের খাওয়ারের মাধ্যমে যে ভিটামিন ডি যায় সেটা ইন্টেস্টিনাল থেকে অ্যাবজর্পশন হয়। সেকেন্ড হচ্ছে স্কিন থেকে, সূর্যের আলোয় যে আমাদের আলট্রাভায়োলেট রে থাকে, স্কিন থেকে আমাদের ভিটামিন ডি তৈরি হয়। কীভাবে হয় না, স্কিনে যদি আলট্রাভায়োলেট রে পড়ে তাহলে সেখান থেকে 7 ডিহাইড্রো কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। এবারে ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন থেকে যে খাবারের ডায়েট থেকে ভিটামিন ডি আসছে এবং স্কিন থেকে যে ভিটামিন ডি আসছে, সে দুটো কিন্তু ফার্স্ট হচ্ছে লিভারে গিয়ে হাইড্রোক্সিলেশন হয়, সেটা হচ্ছে 25 হাইড্রোক্সিলেশন অফ ভিটামিন ডি। সেকেন্ড যেখানে আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয় সেটা হচ্ছে কিডনিতে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল বা অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি অ্যাক্টিভেশনের পর সে আবার ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সহায়তা করে। ফলে যদি কারো যদি লিভার প্রবলেম থাকে বা কিডনির প্রবলেম থাকে বা স্কিনের প্রবলেম থাকে বা ইন্টেস্টাইন বা খাদ্যনালীতে যদি অ্যাবজর্পশনের প্রবলেম থাকে, ডিসঅর্ডার থাকে, তাহলে কিন্তু আমাদের দেহে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার চান্স হচ্ছে বেশি। এবার অ্যাক্টিভেশন হয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, সেই ক্যালসিয়াম কি হয়, সেই ক্যালসিয়াম আমাদের হাড় তৈরিতে বা বোন মিনারেলাইজেশনে সহায়তা করে। সেজন্য ক্যালসিয়াম ডি হচ্ছে আয়রন হোমিওস্ট্যাসিসের খুব মেন কম্পোনেন্ট। এবার যদি মাইনর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আমরা পেশেন্ট জেনারেলি অ্যাসিমটোমেটিক হয়। যদি সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় তখন ডিউ টু ডিফেক্ট ইন বোন মিনারেলাইজেশন পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, একটা বোন পেন হতে পারে, বা হাইপোক্যালসিমিয়ার জন্য যে টিটানির ফিচার্স, টিংলিং, নামনেস অফ দ্য পেরিফেরি হতে পারে। এইসব হাইপোক্যালসিমিয়ার সঙ্গে সঙ্গে আবার কি হয় না, যেহেতু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভেট, হাইপার প্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, সেজন্য প্যারাথাইরয়েড হরমোন আবার ক্যালসিয়াম এক্সক্রিয়েশনে বাধা দেয় এবং ফসফেট এক্সক্রিয়েশন বেশি করে বা হাইপার ফসফাচুরিয়া করে, ইউরিনে ফসফেট বেশি বেরিয়ে যাওয়ার জন্য হাইপোফসফেটেমিয়ার একটা সাইন সিমটমও দেখা যায়। এবারে বোন মিনারেলাইজেশনের ডেফিসিয়েন্ট হলে কি হয়, আমাদের অস্টিওপেনিয়া বা বোন পেন হয়, একটুতে পড়ে গেলেই ভেঙে যেতে পারে। আর যাদের কিডনি ফেলিওর পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জন্য বোন পেন শুরু হয়ে যায়। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। যখন আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে তখন আমরা কি করি। দেখা যাচ্ছে যে পেশেন্টের এজ যদি মোর দেন 60 ইয়ার্স হয় তাহলে নিয়ার অ্যাবাউট 20 to 30% পেশেন্টেই হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। কারণ ডেলি যে পরিমাণ ভিটামিন ডি, এবার যদি আমরা গাইডলাইন্সের দিকে তাকাই তাহলে ন্যাশনাল একাডেমি অফ মেডিসিন 2010-এর রিপোর্ট অনুযায়ী আপ টু 70 ইয়ার্স পর্যন্ত ভিটামিন ডি রিকোয়ারমেন্ট হচ্ছে 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। আর বয়স যদি মোর দেন 70 ইয়ার্স হয় তাহলে হচ্ছে 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে হচ্ছে ডেলি রিকোয়ারমেন্ট। ইন কেস অফ সিভিয়ার ডেফিসিয়েন্সি আমরা কি করি, সিভিয়ার ডেফিসিয়েন্সি হলে আমাদের দরকার হয় প্রায় 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার উইক ফর 3 to 12 উইকস। 12 সপ্তাহ
সপ্তাহে একবার 50,000 ইউনিট করে ভিটামিন ডি দেওয়ার পর আমাদের যেটা করতে হয় এবারে হচ্ছে মেনটেনেন্স থেরাপি। মেনটেনেন্স থেরাপিতে আমরা কি করি, 800 ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিন ডি3 সঙ্গে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আমরা দিয়ে থাকি। যাদের হচ্ছে ধরুন 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরন উৎপন্ন হচ্ছে না, যাদের কিডনি ফেলিওর পেশেন্ট, সিকেডি পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্টিভ ভিটামিন ডি3 যেমন হচ্ছে রোক্যালট্রল বা ক্যালসিট্রায়ল দেওয়া হয় 0.25 মাইক্রোগ্রাম করে। এবারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চারা রিকেট নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া হয় ভিটামিন ডির অভাবে। বাচ্চাদের ক্ষেত্রে যে রিকেট হয় সেখানে দেখা যাচ্ছে যে এই যে গ্রোথ জোন বা গ্রোথ প্লেটটা থাকে, নর্মাল গ্রোথ প্লেটে এটা কিন্তু 3টে জোন থাকে। ফার্স্ট হচ্ছে রিজার্ভার জোন, সেকেন্ড হচ্ছে প্রলিফারেটিং জোন, থার্ড হচ্ছে হাইপারট্রফিক জোন। এবারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে দেখা যাচ্ছে যে এখানে প্রলিফারেশন অফ হাইপারট্রফিক জোন হচ্ছে অফ কন্ড্রোসাইট লেয়ার, সেই হাইপারট্রফিক জোনের এক্সপ্যানশান হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে। আর হচ্ছে ভিটামিন ডি কিন্তু সবাইকে র্যান্ডমলি আমরা দিই না, র্যান্ডমলি দিই যখন পেশেন্ট ওল্ড এজে আসে, তাদের সান এক্সপোজার কমে যায় এবং ডায়েটারি ইনসাফিসিয়েন্ট হয়, তখন কিন্তু আমাদের হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করি। কিন্তু মাথায় রাখতে হবে যে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের সঙ্গে পেশেন্টকে কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের সঙ্গে সঙ্গে আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টও করতে হবে, নাহলে কিন্তু শুধু ভিটামিন ডি খেলো কিন্তু ক্যালসিয়াম না খেলে ভিটামিন ডি যে কাজ করবে বোন মিনারেলেশনে ঠিকঠাক সাহায্য করতে পারবে না। যাদের হচ্ছে এন্ড অর্গান ডিজিজ থাকে, যেমন ধরুন কিডনি খারাপ আছে বা লিভার খারাপ আছে, সেসব ক্ষেত্রে কিন্তু কিডনি যেহেতু খারাপ থাকলে আমাদের 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল মানে অ্যাক্টিভ ভিটামিন ডি3 দ্যাটস মিন হচ্ছে রোক্যালট্রল ইউজ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে আমরা কি করে ল্যাবরেটরির মাধ্যমে বুঝতে পারবো যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের একটা খুব সুন্দর স্ক্রিনিং টেস্ট করতে হয় ভিটামিন ডির জন্য ল্যাবরেটরিতে। আমরা কি ভিটামিন ডি পরীক্ষা করার জন্য পাঠাবো, সেটা হচ্ছে 25 হাইড্রক্সি ভিটামিন ডি।